জীবনটা শেষ করে ফেলাইলাম ভাই। কাঁদতে কাঁদতে ভাই 4টে টনসিল হয়েছে গেল। আসসালামু আলাইকুম। ভিডিওতে আমরা যে মানুষটাকে কাঁদতে দেখছি উনি হচ্ছে আবু সাইদ। আবু সাইদ এমন একটি নাম, যেই নাম বাংলাদেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটি নাম, কিন্তু উনি শহীদ নন। উনি একজন আহত, যিনি 24শে গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে উনি ওনার চোখ হারিয়েছেন। আজ আমরা আপনাকে তার গল্প শোনাবো। যে নতুন বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি, যে ফ্যাসিবাদ সরকারকে আমরা পতন করে নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি, আর এই ফ্যাসিবাদ সরকারকে পতন করার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যারা চোখ হারিয়েছিল, হাত হারিয়েছিল, পা হারিয়েছিল, যারা শহীদ হয়েছিল, সেই মানুষগুলো কেমন আছে, আজ আমি আপনাদেরকে তাদের গল্প শোনাবো। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আবু সাইদ নামের একজন আহত, যে কিনা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে তার একটি চোখ হারিয়ে ফেলেছে। আমরা আজকে তার গল্প শুনবো, তিনি কীভাবে আহত হয়েছেন, কে তাকে আহত করছে, এখন তিনি কি অবস্থা আছেন। এটা হচ্ছে তার বাড়ি, খুব ছোট্ট একটা বাড়ি। আমরা একটু ওনার সাথে কথা বলার জন্য ওনার বাড়িতে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি, আপনার নামই তো আবু সাইদ না? জি জি। আপনি জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন, কীভাবে আহত হয়েছিলেন একটু যদি বলেন। টাউন হলের সামনে 19 তারিখ হ্যাঁ, ওইখানে আন্দোলনে গিয়েছিলাম। ওই আন্দোলনে আওয়ামী লীগ পুলিশ বাহিনী গুলি মারছে। আচ্ছা, এটাকে পুলিশ গুলি করছে? আওয়ামী লীগ এখন পুলিশ বাহিনী আচ্ছা, গুলিতে আপনার কোথায় লাগছে গুলিটা? ডান চোখে গুলি লাগছে, ডান চোখে লাগছিল, ডানেরটা বাইরে হয়েছে, বামটা নষ্ট হয়ে গেছে, ভিতরে এখনো ছড়া বুলেট আছে। আপনি বাম চোখে কি একদমই দেখতে পান না? জি, এটা বামটা নষ্ট হয়ে গেছে একবারে, আচ্ছা আচ্ছা। বামটা দিয়ে আর দেখি না, আচ্ছা, একবারে এটা আলো আপনার নেই। চোখ না? এই যে দেখতে পাচ্ছেন চোখ, এই চোখটা একেবারে নষ্ট হয়ে গেছে এবং উনি চোখে হয়ে একদম গেছে দেখে না। ভাই, আর আপনার দেখো। নাম কি? আবু সাইদ, আবু সাইদ। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? দক্ষিণেশপুর, নাড্ডাপাড়া, রংপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছেন, অংশগ্রহণ করার সময় কিভাবে আপনি আহত হয়েছেন? আন্দোলনে সেদিন আমি গেছি, আমি গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ি নিয়ে গাড়ি তালা মারিয়ে পরবর্তীতে আমি টাউন হলের সামনে গেছি সবার সাথে সাথে। আচ্ছা টাউন হলে গেলাম ভাই, আমরা যে আন্দোলন করতেছি, শান্তিপূর্ণ আন্দোলন আমাদের। সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ আওয়ামী লীগ বাহিনী গুলি চালাইছে ভাই। হ্যাঁ, সেদিন 19 তারিখ, 19 তারিখে। 19/7/2024। আচ্ছা আচ্ছা। আমরা তো বুঝি নেই ভাই ভেবে ওরা মারবে, ওরা তো টিয়ার সেল, রাবার বুলেট, সরা বুলেট, তারপর শটগান, বিভিন্ন ধরনের অস্ত্র মারছে ভাই। আমরা তো মনে করেন আমাদের নিঃশ্বাস, আমি তো ফিরিয়ে আসছি সেদিন আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। গুলিটা খাওয়ার পরে আমার পাওয়া বাসা হয়ে গেছিলো ভাই, হাতটা বাসা হয়ে গেছিলো, আমি আসতে পারি না। পরে কান্দি আর কান্দি ভাই। সো সেদিন আমি কান্দি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি আমার মা বাবার কাছে তুমি ফিরিয়ে নিয়ে দাও, আমি যদি এখানে মারা যাই আমার লাশটাও কেউ উঠতে হবে না। আমি ওখানে কান্দি আর কান্দি ভাই, অনেকক্ষণ ছিলাম আমি সেদিন। আমার চোখটা যখন আহত হয়ে যায়, আমি যখন রক্ত গোটাল শরীরে, আমার ব্লাড ভাই, গোটাল শরীরে ব্লাড, আসতে পারি না। পরে অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা আমি ওখানে বসেছিলাম। বসে থাকার পর ন্যাংড়ে 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 সেদিন সব বন্ধ ছিল ভাই। হ্যাঁ, সব বন্ধ ছিল। লাস্টে এই চোখটা নিয়ে হাত পা নড়তে পারি না ভাই। পরে আসিয়া আমাদের সর্বপ্রথম টার্মিনালে রানা ডাক্তার আছে, ওনাকে দেখাইছিলাম। ওনাকে দেখার পরে উনি কইছে আলো ফেরবে, আলো ফেরবে। ড্রপ ট্রপ দেখলো, ড্রপ ট্রপ দিয়ে পরে গেলাম হাসপাতাল, গেলাম প্রাইম মেডিকেল হাসপাতালে। ওখানে গেলাম ভাই, ওখানে কিছুক্ষণ রাখি, ওরা চিকিৎসা দেয় না। পরে আবার ও, 2 দিন চিকিৎসা থাকিয়ে দেয় না কেন? ওরা কি বলে? ওরা হাসপাতালে গেছি, ওরা দেয় না। সেদিন তো ভাই সবাই জানোই তো, কে কার খবর নেয় ভাই। প্রশাসন দিক দিয়ে ভরা, প্রশাসন চিকিৎসা নিবে দেয়, তো ওইখানে বলে যে চিকিৎসা হবে না, এটা ওটা। পরবর্তীতে 2 দিন থাকিয়ে রংপুর মেডিকেল কলেজ গেছি। রংপুর মেডিকেল কলেজ গেছি ভাই, ওরা ছুটি ছাড়ি দিয়েছে, আমার তারিখ লেখা আছে। ওখানেও চিকিৎসা নিতে দেয় না ভাই। 5-6 দিন থাকার পরে ওরা 28 তারিখে, ওরা যখন আমি গুলি খেয়েছি 24 তারিখে, 28 তারিখে ওরা 4টে দিন রাখিয়ে ওরা আমাকে ছুটি দিয়ে দিছে। ওরা ছুটি দিয়ে দিছে, বলছে অপারেশন করা হয়েছে, আমাকে অপারেশন করা হয়েছে, বলছে গুলি বাড়ি করে দিছে। অথচ ওরা গুড়ি বাড়ি করে নেই ভাই, গুড়ি না বাড়ি করে ওরা গুড়িটা রাখি দিছে, বুলেটটা রাখি দিয়ে এগুলো কাটি গুড়িয়ে আমার এইগুলো, এটা চোখে পর্দার উপর লাগছিল দেখি, এটা বাইরে হয়েছে আল্লাহর রহমত। আর এটা চোখের নাড়া বরাবর লাগছে, এটা কাউড়িয়ে গেছে ভাই, মাথায় একটা আছে, এগুলো আছে, সর্বমোট 5টা বুলেট খেয়েছিলাম। পরবর্তীতে কিছুদিন থাকিয়ে রংপুর মেডিকেল কলেজে যখন আমাকে ছুটি দিল, চিকিৎসা দেয় না, ওরা জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে গেছি। যোগাযোগ করিয়ে ওরাও দিছে, কাগজপাতি ওদের আছে, সব কিছু রেডি আছে আমার। ওরা যখন পরীক্ষা টরীক্ষা করি দেখে
বিদেশি ডাক্তার আসছিল, ওইখানে বিদেশি ডাক্তার কইছে যে আর দেখবে না, এই চোখ শেষ। বলছে যে বুলেটটা যদি বাড়ি ঘুরি দেওয়া যায় তা বাড়ি ঘুরি দেন, আর নাহলে ওটা বাদ। পরে ওরা চেষ্টা করছে বুলেটটা বাড়ি করার পর, পরে দেখে যে না, এই চোখটা ফেলে দেওয়া লাগবে ভাই, চোখটা আমার ফেলে দেওয়া লাগে। হয়তো এইরকম হয়ে যায়, আমি আর তখন মনে করি চোখটাতে একটা সৌন্দর্য আছে, ওটাও থাকে না ভাই, ফেলে দিতে কইছিল। পরে আমি হাত পা ধরি কইছি যে ভাই আমার এই চোখটা যদি মানুষের সামনে আমি দাঁড়াই, দেখতে ভয় লাগবে, যে তুলি ফেলে দেই, দেখতে ভয় লাগবে। আমার একটা চোখ আছে, আল্লাহ দিয়ে কদিন আমার আলো দেয়, হ্যাঁ আমি ওই কদিনে দেখবো। পরে ওদের কাছ থেকে গিয়ে ওরা কাগজপত্র দিল, দিয়ে টিয়ে অপারেশন করে সয় না ভাই, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বিভিন্ন সবসময় চোখে পানি বেড়ায়, সবসময় কাঁদি ভাই, সবসময় কাঁদি, জীবনটা শেষ করে ফেলাইলাম ভাই। কাঁদতে কাঁদতে ভাই 4টে টনসিল হয়েছে গলায় ভাই। আমি এত চেষ্টা করছি ভাই, 2025 সাল থেকে আমি ডিসি অফিসে যাই ভাই, আমার খালি ঘুরে আমার রিস্কে ভরা ভাই প্রতিটা দিন যাই ভাই, ওরা আমার ঘুরে অ্যাকাউন্ট করাইলো, সে অ্যাকাউন্টও হয় না ভাই। পরে এক ভাইয়ের দ্বারা যোগাযোগ করলাম, আবার একটা অ্যাকাউন্ট করাইলাম ভাই সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট। আমি 2025 সাল থেকে ডিসি অফিসে যাই, ওরা আমার খালি ঘুরে আইজ আসতে কয়, কাইল আসতে কয়, আর পরে যাই না ভাই। পরবর্তীতে এক জোতার কাছ থেকে নাম্বার নিলাম ভাই, নিয়ে আবার অ্যাকাউন্ট একটা করতে পেরেছে সোনালী ব্যাংকের, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট করে দিয়েছি ভাই। এখন যোগাযোগ করছি, তা ভাইটা কইছে যদি হয় তোমার রেজেকে থাকে তা তুমি অবশ্যই পাবা। সবাই ভাতার টাকা পায় ভাই, 15,000 করে টাকা পায়, এককালীন 3 লাখ টাকা পাইছে ভাই, আমি পাইনি। আমি আপনি কি কি ভাতা পান না? এখনো পাইনি ভাই। আচ্ছা, একটু শোনেন। আমি এই যে দেখো ভাই, দেখাই আমার প্রথম 15 মাস প্রথম টাকাটা দিছিল, 15,000 টাকা চেক দিছিল, আমি তুলছিলাম ভাই, পরে আমাকে আর দেয়নি এই টাকাটা। এর জ্বালা, পুলিশের জ্বালা ভাই, চিকিৎসাটাও নিতে পারি নাই ভাই ঠিক আচ্ছা, মতো। আপনি আমাকে আগে বলেন আপনি আসলে কি করেন? আমি রিক্সা চালাইছিলাম ভাই, এখন কি চালান রিক্সা? এখন টুকটাক চালাইতে পারি না, টুকটাক মাঝে মাঝে ভাই, সংসার তো চলা লাগে। হুম। দুটো মেয়ে আছে, একটা এসএসসি দিল ভাই এবার, একটা ক্লাস 6-এ পড়ে। হ্যাঁ, নিজের সংসার আছে, এই যে ওষুধ ভাই, ড্রপ না দিলে চলতে পারি না, সবসময় পকেটে ড্রপ ধরি করা লাগে ভাই। রিক্সা টুকটাক রিক্সা চালাই মাঝে মাঝে, হঠাৎ মঠাৎ। আচ্ছা। জমা গাড়ি চালাই ভাই, মানুষের জমা গাড়ি 350 টাকা জমা দিই। হ্যাঁ, যেদিন ঘুরে যাইতে ভাই, একদিন না গেলে ভাই একটু অসুস্থ থাকি, ওরা গাড়ি দিতে চায় না ভাই। একটা জুলাই যুদ্ধ হয় ভাই, মানুষের জমা গাড়ি চালাই। এই যে 2-3 দিন থেকে তুমি আসতে চাইতেছো, খালি আশায় বুক বাঁধিয়েছি ভাই, তুমি কখন আসবা, কথাগুলো আমি শেয়ার করবো। যদি না যাই ভাই, ওরা জমা গাড়ি দেয় না ভাই, কাজ করতে পারি না ভাই, কেউ কাজে নেয় না ভাই, একটা চোখ কে কাজে নেয় ভাই। গাড়ি যদি ঠিক মতো একটু চালাইতে পারি না ভাই, বামে লাগে, বামে তো দেখি নাই, সবসময় ডাইনে থাকা লাগে, কখন অ্যাক্সিডেন্ট হয়, সবসময় দোয়া দৌড় করি ভাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ যে কটা দিন আমি বাঁচিয়েছি, আমি যেন আমাকে না দেয় নাই সরকার, আমাকে যেন আমি করি খাইতে পারি, আমাকে একটা ব্যবস্থা করি দাও। হ্যাঁ, সবসময় দোয়া করি ভাই। হ্যাঁ, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তুমি আমার কাজকর্ম আমাকে পরিচালনা করার তৌফিক দান করো, সবসময় দোয়া করি ভাই। গাড়িতে উঠি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাইনা রাব্বিল আলামিন, তারপরেও ভাই ডাইনে লাগে বামে লাগে, চালাইতে পারি না ঠিক মতো ভাই। রংপুর মেডিকেল কলেজে গেছি ভাই, সেদিন ওরা পরীক্ষা টরীক্ষা করি, দেখার পরে কইতেছে চোখের অবস্থাও ভালো না, বাম চোখটা নষ্ট হয়ে গেছে, ডান চোখটা সবসময় ভাই চশমা পড়লে সবসময় ঝাপসা দেখি, রাইতে লাইটগুলো ঝাপসা দেখি ভাই, বড় বড় দেখি। চোখ দিয়ে সবসময় পানি পড়ে, চোখটা ওরা ডাক্তার বলছে চোখের অবস্থা খুব খারাপ। আচ্ছা, তুলে ফেলতে ওটা একবারে কন্টাক্ট লেন্স লাগা আছে এখনো বর্তমানে ভাই। সেদিন পরীক্ষা করছে ওরা, আমি বলি ভাই কন্টাক্ট লেন্স আছে, ওরা আমার কথা মানে না, কয় কন্টাক্ট লেন্স নাই। কন্টাক্ট লেন্স লাগিয়ে দিয়েছে ভাই, যাতে বুলেটটা না দেখা যায়। কিছুদিন আগে দেখা দিত না ভাই, এই যে সাদা অংশটার মধ্যে এটা দেখা দিত না, আমাকে এমনভাবে ওরা সাজে দিছে, মানুষের কাছে ভাই আমি গেলে মানুষ বিশ্বাস করে না, আমার কাগজপাতি নিয়ে যায়, ডাক্তার ছাড়া কেউ বিশ্বাস করে না আমাকে। যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে এই ছেলে ডেড হয়ে গেছে, এক চোখ নষ্ট হয়ে গেছে, ডান চোখটা দিয়ে পরীক্ষা করার পর ওরা কয় এটাও শেষ হয়ে যাবে, তাও বলে এটা আলো একটা ঝাপসা ঝাপসা দেখি ভাই সবসময়। বলতেছে এটা চোখের অবস্থাও খুবই খারাপ কন্ডিশন। মাঝে গিয়েছিলাম 15 তারিখ, গত মাসের 15 তারিখে গিয়েছিলাম। পরে ওরা কইছে, আমি ফির কইলাম যে ভাই আমার এই ম্যাডাম বললো যে ভাই ড্রপগুলো দেন, ওষুধ টষুধগুলো খান, হ্যাঁ আল্লাহর ওপর ভরসা করেন, আল্লাহ যতদিন আপনার চোখের আলো আছে অতদিন আপনি। পরে কইলাম এই বুলেটটা গাড়ি করার পর ওরা কয়ে যে বুলেট তো আর একটা সম্ভব না। এখন যে অবস্থা, এখানে ডাক্তার দেখাচ্ছেন, এখানে ডাক্তার কি আপনাকে দেখাশোনা করে?
ডাক্তার ভাই ওই যে গেছি, ঠিক মতো সেবা করেন না ভাই। কোথায় গেছিলেন? রংপুর মেডিকেল কলেজে গেছি, ঠিক মতো সেবা করে না ভাই। খালি কি এগুলো লেগে দেয়, পরীক্ষা নিরীক্ষা করি গেলে ওদেরই কথা শোনা লাগে ভাই। আমার কি কথা শুনবে, ওদেরই কথা শোনা লাগে। খুব অবহেলায় আছি ভাই। আমার একটা যে আছে ভাই, একটা দিয়ে আলো দেখি, এটাও যদি নষ্ট হয়ে যায় ভাই, আমি শেষ হয়ে যাবো। ঠিক মতো ঠিক মতো কেউ দেখে না ভাই। আমি খুব অবহেলায় আছি ভাই, খুব অবহেলায় আছি ভাই। বিএনপির বিএনপির নেতা কাতার ঘরে যাই ভাই, ওরাও দেখতে পারে না। আমাদের লোকের কাছে যোগাযোগ করি ভাই, ওরাও কেউ খোঁজ নেয় না ভাই আমার। ছাত্রদের কাছে যাই ভাই, ওরাও কেউ খোঁজ করে না ভাই আমার। ডাক্তারদের কাছে গেলে নিজের টাকা দিয়ে ভাই চিকিৎসা করা লাগে আমার। একটা ওষুধ, একটা ডোরপ কিনে দেয় না ভাই ওরা আমার। কি ভুল করছিলাম রে ভাই আমি ওখানে যাই ভাই। আর যদি এই চোখটা যায় ভাই, এখন এই যে ঝাপসা দেখি সবসময়, বড় বড় লাইট দেখি ভাই। আগে এইটা ছিল না ভাই। যতদিন যাইতেছে ভাই, হাত পা গুলে কেন জানি অবশ হয়ে যায়। পা গুলে কেন জানি ভাই এরকম করে টানি ধরার মতো করে ভাই। কেউ আসে না। রেড কিনছে মাথাতে আসছিল ভাই, ৮০-১১ হাজার টাকা দিয়েছিল, ওই টাকা দিয়ে চিকিৎসা করছিলাম। একটু খাইছি দাইছি ভাই, কেউ আসে না। প্রায় ২৫ সাল থেকে আমার সাথে কেউ যোগাযোগ করে না। ২০২৫ সাল থেকে টাকা ঢুকে আমি কিচ্ছু পাইনি ভাই। ১.৫ বছর থেকে আমি। আচ্ছা, আমাকে এবার আপনি বলেন, এখন আপনি এই সমস্যাগুলো অবস্থা আপনি আসলে কী চান? আপনার কী দরকার এখন এই মুহূর্তে? কী দরকার আপনার? কী সমস্যা হলে আপনার এই টেনশন, এই কষ্ট সব চলে যাবে? কি করতে পারলে আপনার জন্য? আমার ভাই, আমার সর্বপ্রথম আগে আমার চিকিৎসাটা ভাই দরকার। আমার যে ডোরম না এলে আমি চলতে পারি না, সবসময় চোখ আমার শুকিয়ে যায়। আমার যদি চিকিৎসার ব্যবস্থাটা করে, আমার একটা পুনর্বাসন যদি একটা ব্যবস্থা করে ভাই, আমি খুব খুশি হয়ে যাবো। হ্যাঁ, আমার জন্যে যদি ওরা মাসিক ভাতা যদি সবাই পায় ভাই, আমারও হক। সবাই যদি পায় আপনার আমারও হক ভাই। ভাতার লিস্টে আপনার নাম উঠে নাই না? জুলাই আন্দোলনে আহত লিস্টে নাম উঠে নাই? হ্যাঁ, নাম উঠছে ভাই। কিন্তু ৭৬৪ নাম্বার আমার গেজেটে নাম আছে। দেখি আপনার ৭৬৪ গেজেট নাম্বার নাম্বারটা দেখান তো। জি ভাই, ৭৬৪ আবশ্যক। গেজেট হওয়ার পর আপনি টাকা পান না? পান না? মাসিক ভাতা পাই আপনার না। ব্যাংক অ্যাকাউন্ট দেখি তো। এই যে ব্যাংক অ্যাকাউন্ট ভাই জমা দিয়েছিলাম, শোনো, অগ্রণী ব্যাংকে জমা দিয়েছিলাম। ওরা আমাকে ৬-৭ মাস, সেই ২৫ সালে জমা দিয়েছি ভাই। ওরা আমাকে দেয় না, খালি আইস ঘুরায় ডিসি অফিসে, কাল ঘুরায় পরশু ঘুরে খালি টাকা তো অটোমেটিক্যালি ব্যাংকে ঢুকে যাওয়ার কথা। আপনি যে টাকা পান নাই, এখন নতুন করে অ্যাকাউন্ট খুলছেন সোনালী ব্যাংকে। অ্যাকাউন্ট খোলা হয়েছে সম্পূর্ণ? এই অ্যাকাউন্টকে খুলতে বলছে আপনাকে? অ্যাকাউন্টে ওই জুলাই যোদ্ধার মাধ্যমে আমি শুনছিলাম যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট করা লাগবে, এই অ্যাকাউন্টে টাকা দিবে না। হ্যাঁ। অথচ ডিজি আমাকে এতদিন থেকে বলেও নাই ভাই। ২০২৫ সালে আমি কাগজ দিছি, যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি ঝামেলা হয় তাকে আমাকে জানাইলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম হয়। এই কিছুদিন আগে ভাই আমি জুলাই যোদ্ধার কাছ থেকে শুনলাম যে সোনালী ব্যাংকের সেই অ্যাকাউন্ট জুলাই যুদ্ধটা কে? সেটা হলো আমাদের এই তোমার ওনাকে আর কি ডাক্তার বলা হয় আর কি, হুম। ডাক্তার। তো তারপরে লিখন জুলাই যোদ্ধা, আমাদের গাইবান্ধা থেকে এক ভাই আসছিল, হুম। লিখন জুলাই যোদ্ধা, উনিও জানাইছিল বিস্তারিত। তারপরে আমার পুকুরতিপাড়া বাসা একজন, তারপরে মোর্শেদ ভাইয়ের কাছ থেকে শুনলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জুলাই অ্যাকাউন্ট যে খুলছেন সোনালী ব্যাংকে, আপনার নাম্বার দিয়ে খুলছেন? হ্যাঁ, আমার নাম্বার দিয়ে, আপনার যে নাম্বারটা আমার একটাই নাম্বার ভাই। হ্যাঁ, এই নাম্বার দিয়ে খুলছেন না? হ্যাঁ, একদম। আর ওই যে কাগজপত্র যে দিচ্ছেন সেগুলো আপনার তো সব? হ্যাঁ, আমার সব আপনার না? অ্যাকাউন্ট খোলা হয়েছে? অ্যাকাউন্ট পুরোপুরি খোলা হয়েছে? এই যে মেসেজ আচ্ছা, দিয়ে ঠিক আছে। পড়াইছে বুঝি নাকি রে, এখন খোলা হয়েছে ভাই। এখন খুলছে ভাই, এই যে এই মেসেজটা আসছিল, এই মাল চাপ দিলে বেড়ে আসবে। দু তিনটে মেসেজ অ্যাকাউন্ট আছে, এই মেসেজটা চালু হয়েছে, আর একটা Okay. মেসেজ আছে। অ্যাকাউন্ট খুলছেন, এই কাগজপত্রগুলো জমা দিয়েছেন, এই অ্যাকাউন্ট নাম্বার এগুলোকে জমা দিয়েছেন? হ্যাঁ, তো ওই মোর্শেদ ভাই না কি নাম, হ্যাঁ। ওনার কাছে কাগজপত্রগুলো দিয়েছি। মোর্শেদ ভাইটা কে? ওই জুলাই যোদ্ধার মানে আমাদের ওই বলেন
আপনি যে টাকা পান নাই, এখন নতুন করে অ্যাকাউন্ট খুলছেন সোনালী ব্যাংকে, অ্যাকাউন্ট খোলা হয়েছে সম্পূর্ণ? শুনছিলেন যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট করা লাগবে, এই অ্যাকাউন্টে টাকা দিবে না। হ্যাঁ। অথচ ডিসি আমার কাছে দিন থেকে বলেও নাই ভাই। 2025 সালে আমি কাগজ দিছি, যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি ঝামেলা হয় তাকে আমাকে জানাইলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম হয়। এই কিছুদিন আগে ভাই আমি জুলাই যোদ্ধার কাছ থেকে শুনলাম যে সোনালী ব্যাংকের সেই অ্যাকাউন্ট জুলাই যুদ্ধটা কে? সেটা হলো আমাদের এই তোমার ওনাকে আর কি ডাক্তার বলা হয় আর কি, হুম। ডাক্তার। তো তারপরে লিখন জুলাই যোদ্ধা আমাদের গাইবান্ধা থেকে এক ভাই আসছিল, হুম। লিখন জুলাই যোদ্ধা, উনিও জানাইছিল বিস্তারিত। তারপরে আমার পুকুরতিপাড়া বাসা একজন, তারপরে মোর্শেদ ভাইয়ের কাছ থেকে শুনলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জুলাই অ্যাকাউন্ট যে খুলছেন সোনালী ব্যাংকে, আপনার নাম্বার দিয়ে খুলছেন? হ্যাঁ, আমার নাম্বার দিয়ে, আপনার যে নাম- নাম্বারটা আমার একটাই নাম্বার ভাই। হ্যাঁ, এই নাম্বার দিয়ে খুলছেন না? হ্যাঁ, একদম। আর ওই যে কাগজপত্র যে দিচ্ছেন সেগুলো আপনার তো সব? হ্যাঁ, আমার সব আপনার না? অ্যাকাউন্ট খোলা হয়েছে? এখন পুরোপুরি খোলা হয়েছে? হ্যাঁ, এই যে মেসেজ আচ্ছা, দিয়ে ঠিক আছে। করাইছে বুঝি নিখিলে এখন খোলা হয়েছে ভাই। এখন খুলছে ভাই, এই যে এই মেসেজটা আসছে, এই মাল চাপ দিলে তো এই যে এখন আপনার চাওয়াটা হচ্ছে আপনার চিকিৎসা পাশাপাশি মাসিক যে ভাতাটা দেয় সেটা যাতে আপনাকে দেয়, তাই তো? এটা আপনার চাওয়া যাতে আপনাকে দেয়। সবাই যদি পায় ভাই, আমার একটা তো হক। হ্যাঁ, আমার একটা চোখ গেল ভাই, হ্যাঁ। আমার তো একটা পুনর্বাসনের দরকার আপনি ভাই। পাবেন। সবাই তো বলে ভাই আজকে কতদিন দেখতেজন আসিয়া কাগজপত্র নিয়ে গেছে ভাই, বলার ভাষা নাই ভাই। যে আরে আসে, কারা এসি আসছে? কয়, এটা কারা? সই দাও, ওটা সই দাও, এসি দেই ভাই। হ্যাঁ, খালি যদি রিট কিচেনটা আমার পাশে না থাকতো ভাই, আমার আরো অবস্থা কাইতে হতো ভাই। রেড কিসেন্ট আপনাকে কিভাবে সহযোগিতা করতেছে? রেড কিচেন আসছিল ভাই, আসি আমাক একবার 600 টাকা দিছিল, একবার 11,000 টাকা দিছিল আমাক। ওনারা আমাকে সাহায্য করে দিয়েছে, 11,000 টাকা আমাকে দিছিল। এখন আমাকে বলেন, নতুন যে একটা বাংলাদেশ হইলো, নতুন সরকার আসছে, এই সব বাংলাদেশ নিয়ে, এই সরকার নিয়ে, এই বাংলাদেশ নিয়ে আপনার চাওয়াটা কি? কি স্বপ্ন দেখেন আপনি এই বাংলাদেশ ভাই নিয়ে? আর বহু আশা ছিল ভাই, যে কোটা আন্দোলনের জন্য ভাই যে চোখটা হারাইলাম, গড়িয়ায় কোটায় থাকতেছে ভাই, গড়িয়া কোটায় থাকলো, চোখটা বেকার হারাইলাম ভাই। সবাই কোটা নিয়ে এখনো কোটা আছে বাংলাদেশে ভাই, যে কোটার জন্য যুদ্ধ করলাম ভাই আমরা, তা চোখ গেল, এখনো কোটা আছে। আর যদি বাংলাদেশ সরকার, আমি বলি ভাই, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই, যারা সঠিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকাটা করিয়ে তারা যদি পুনর্বাসনের জন্য এককালীন কিছু টাকা পয়সা দিত, কি তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত, আমার মনটা খুব খুশি হইতো ভাই। কিন্তু হ্যাঁ, তারা এখনও মাসে মাসে ভাতা পায়, আবার ওই মুক্তিযোদ্ধা কোটার চালুই থাকি গেল ভাই। আমার খুব কষ্ট লাগে ভাই, মাঝে মাঝে কলকাতা সিঁড়ি ফেলে দিতে মনে হয় ভাই। ওটা তো আপনার কষ্ট, মানে আপনি কি চান আসলে এখন নতুন বাংলাদেশ এখন নিয়ে ভাই আমার চাওয়াটা কি? যেহেতু আমি একটা কথা ভাই, আমার পুনর্বাসন আমি একটা ক্ষতিগ্রস্ত হয়েছি ভাই। সেটা তো হ্যাঁ। আপনি পাবেন। হ্যাঁ, আমি এবং যদি আমার সরকার যদি দয়া মায়া করে, আমার গেজেটে নাম আছে, আমার একটা পুনর্বাসনের যদি একটা ব্যবস্থা করে, হ্যাঁ, আর যদি ভাই ভাতার টাকা যদি আমার যদি দেয়, আমি অবশ্যই নেবো। আর যদি না দেয় ভাই, আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। ইতিহাসের পাতায় আমার নাম লেখা থাকবে যে আমি পাইনি। টরিয়ে ডিসি অফিসে আমি ভাই 1 বছরেরও বেশি হয়ে গেলো, আমি যাই আর আসি, এবার খালি যাই আর আসি, প্রত্যেকটা দিন গেছি ভাই। আমি আমার 2025 সালে গেছি ভাই, যে 26 সাল হয়ে গেল, আমার খালি ওরা ঘুরে লাস্টে ভাই বিরক্ত হয়ে গেছি, আর যাইনি ভাই, যোগাযোগও করিনি যে আমাকে যদি ভাতা দিলে দেবে, না দিলে নেই, টাকাও দিলে দেবে, না দিলে নেই। হ্যাঁ, শুধু আল্লাহর কাছে বিজের দেই, এই ভাই, আর কিছু নেই ভাই। এখন তোমাদের মাধ্যমে যদি আমার যদি যোগাযোগ ব্যবস্থাটা হয়, যে আমাকে যদি সরকার কিছু দেয়, আমার 2টা সন্তান আছে ভাই, আমার এই সন্তান দুটো দেখা যাচ্ছে এসএসসি দিতেছে, ওর ভাগ্য ওরা করিয়ে দিতে পারবে। ও যদি মেধায় যদি কোথাও চাকরি পায় তা পাবে, আর যদি না পায় তা আজও কালে ওদের বিয়ে হবে। তো আমার ভবিষ্যৎটা ভাই, এই যে চোখটা গেল, এই যে কর্ম করতে পারি না ভাই, রোদে যাইতে পারি না, সবসময় বাইরে রাত্রে হইলে ভাই বড় বড় ঝাপসা দেখি, লাইটগুলো বড় বড় দেখি ভাই, সবসময় ড্রপ দেওয়া লাগে, ঝাপসা দেখি ভাই, ড্রপ না দিলে চলতে পারি না। তা আমার যদি সরকার, আমি একটা ক্ষতিগ্রস্ত, আমার যদি এই চিকিৎসা না করে ভাই, তো আমি লাঞ্ছিত হয়ে গেলাম ভাই। কিসের জন্য গেলাম ভাই, এ চোখটা দিলাম, সবাই ভাই করি গেছে, আজকে বিএনপি করি গেছে, জামাত করি গেছে, অন্যান্য 11 দলগুলো করি গেছে, শুধু আওয়ামী লীগে আমার দুশ্মন হয়ে গেছে। এনসিপি থেকে কে আসে কিনা? বিএনপি থেকে ভাই এ পর্যন্ত আমি একটি টাকার সাহায্য পাই নেই ভাই। শুধু একবার এই ভোটের আগে আসছিল ডন ভাই, আসি আমাকে 10,000 টাকা দিয়ে গেছিলো। বিএনপি থেকে ভাই এ পর্যন্ত আমি একটি টাকা পাই নেই ভাই, একটি সাহায্য সহযোগিতা পাইনি, দুঃখ লাগে ভাই। অথচ ভোট দিয়ে আসছি ভাই, ভোট দিয়ে আসছি, অথচ আমার কোনো খবরে নিল না, দুঃখ লাগে ভাই। আর দলীয় নেতাকর্মীরা কেউ আসলো না। আর জামাত থেকে? জামাত থেকে একবার আসছিল ভাই,
যখন ভোটের আগে আসছিল আসিয়া 5,000 টাকা দিয়ে গেছিলো জামাতের লিডারেরা, পরবর্তীতে আর যোগাযোগে করে নাই ভাই। ওরা আমাকে যোগাযোগ মানে আমাদেরকে ভাই 20 গেলে আমাদেরকে গেলে না, এখন দলীয় নেতা কর্মীরা 20 গেলে জুলিয়ে যোদ্ধার করে গেলে না। মানে কথা আমরা এখন ভাই কী হবো, আমরা মনে হয় বোঝা হয়ে গেছি দেশের জন্য। এখন আমরাই বোঝা আওয়ামী লীগের কাছে বোঝা, বিএনপির কাছে বোঝা, হ্যাঁ, জাতীয় পার্টির কাছে বোঝা, এনসিপির কাছে বোঝা, আমরা জামাতের কাছে বোঝা। আরে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের দেখো, আমাদেরকে নিয়ে তোমরা লড়াই করো। একটা চোখ গেছে কি যে এখনও একটা চোখ আছে, আমাদের ডাকো কোথায় যাওয়া লাগবে, আমরা রেডি আছি। একটা চোখ গেছে আমরা জীবনও দিতে পারি ভাই, যদি সঠিক আমরা চিকিৎসা পাই। হ্যাঁ, আমরা দেশের জন্য এখনও প্রস্তুত, আমরা লড়াই করার জন্যে। স্বৈরাচারক বিদায় করছি, আবার বেশি স্বৈরাচার আসার জন্য চেষ্টা করেছ। যদি আমরা পিছিয়ে যাই, যদি আমরা বিরত হয়ে যাই, তাহলে আবার দেশটা শেষ হয়ে যাবে, আবার যুদ্ধ হবে, দাঙ্গা হাঙ্গামা হবে। আমাদের যদি তারা পিছিয়ে দেয়, আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যদি আমরা চিকিৎসা না পাই, আমরা ক্ষতিপূরণ না পাই, তো আবার দেশে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। আমরা যদি পিছিয়ে যাই, কে আবার আগাবে? আচ্ছা আচ্ছা, যে সরকার বা যে আওয়ামী লীগ সরকার আপনাদের এত ক্ষতি করছে, চোখ হারা ফেলছে, যে পুলিশ আপনাদেরকে গুলি করে চোখ নষ্ট করছে, আপনারা কি তাদের বিচার চান কি না? অবশ্যই বিচার চাই আমরা ভাই, অবশ্যই বিচার চাই। অথচ ভাই দেখো আমার কত মনে কষ্ট ভাই, আসামি কাটি নেই, অথচ বলে আসামি কাটছি, টাকা পাই নেই কয় বলে আমি, অথচ ভাই 3 লাখ টাকা ডক্টর ইউনূস দিয়ে গেল ভাই, আমি পাইলাম না। 1.5 বছর 2 বছর থেকে সবাই ভাতা পাইতেছে ভাই, আমি পাইলাম না। কি অপরাধ করছিলাম ভাই? অথচ মামলাও করাইলো আমাদের, যে মামলা করা লাগবে না, এলে টাকা দেবে না, এটা দেবে না, ওটা দেবে না। আমি বলি না ভাই যে কোন দল আমাকে মামলাটা করাইছে, তবে রাষ্ট্রীয় মামলা হয়েছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রাষ্ট্রীয়ভাবে মামলা হয়েছে। হ্যাঁ, আমাকে এত কিছুভাবে ব্যবহার করলো, তাও ভাই আমি পিছি। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় কষ্ট হয় ভাই, হ্যাঁ খুব কষ্ট হয় আমার। পানি খান, পানি আছে, একটু পানি নিয়ে আসেন তো। এই যে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা আপনাকে হচ্ছে ফোন দেয়, ফোন দিয়ে কি বলে, কিসের লোভ দেখায়, কি করে আসলে তারা ফোন দিয়ে? ফোন দিছিল, হ্যাঁ, যে মামলার আপনার আমাকে বলে যে 14 জন আসামি কাটছে। আমি জজ সাহেবকে বললাম, জজ সাহেব আমার মেয়ে মানুষের বাসায় থাকে, আমার মা কাজ করি খায়, আমার একটা ছোটো ভাই ঠিকমতো কর্ম করে না, দুইটা ভাই, আমি ঠিকমতো কর্ম করতে পারি না। আমার যদি আমি এবিডিবি দিদিগুলো মামলার আসামি করি, হ্যাঁ, তাহলে আমার বাড়িঘর আজকে অন্যরকম থাকতো। আমি রিস্কে চলে খাই ভাই, এখনও মানুষের জমা 350 টাকা দিয়ে জমা দিয়ে এখনও টুকটাক আমি এখনও রিস্কে চালাই। আমাকে বলে যে চোখে যদি দেখতে না পাই, তা গাড়ি ঘোড়া চালাই কেমন? আরে যারা এখনও এক চোখ আছে আমার, এখনও কলম দ্বারা শক্তি আছে, এখনও আবার যুদ্ধ করার শক্তি আছে, এখনও আমার আছে। হ্যাঁ, এখন আমি দৌড়িতে পারি। এখনো যদি আওয়ামী লীগ সরকার ফিরে আসে, আপনি আওয়ামী লীগ সরকার যখন ছিল, আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে যখন তত্ত্বাবধায়ক এই ডক্টর ইউনূস যখন ছিল, তখন তো সেই পরিমাণে লোক আসছিল আমার বাসায়। আমি কি ভাই এভিডেভিটটা যদি আমি সঠিকভাবে করতাম, আমি জানি আমি গাদ্দারি করবো না, আমি দেশের সাথে কখনো গাদ্দারি করবো না। হ্যাঁ, আমার যদি সরকার আমার গেজেটে নাম আছে, আমার যদি দয়া মায়া করে সবাই যদি পায়, আমারও হক থাকে, এইটুকু আমার গেজেটে নাম আছে। আর যেগুলো মামলার আসামি যেগুলো আসলো ভাই, কাগজ কি গুনতে করি ফেলেছি ভাই, আমি সব বলে আমার ডায়েরির মাধ্যমে নিয়ে ধুয়ে দিয়েছি, আমার অন্তরের ভিতরে আছে ভাই। এই নামগুলো না, আসামি আছে ভাই, এই আমার আসামি বলে দেখো আমি ডায়েরি পর্যন্ত দিয়েছি আমার কাগজ মামলা। আমি যদি এভিডেভিট করতাম, আমার বাড়িঘর, আমার বাড়ি পাকা করে দিতে চাইছিল ভাই, আমার গাড়ি কিনে দিতে চাইছিল। আমি বলছি যে না, আমার যদি জীবনও যায়, আমি যাদের নামে মামলা করে দিছি এদের উপযুক্ত একটা বিচার হবে, জজ আছে, মামলার তদন্ত হবে। যাদের আমি চিনি, ওরা বলে তুই এদের চিনিস নি, এদের জানিস, দলীয় নেতাকে আমি নাম না বলি ভাই, আমি কোনো দলের কথা বলি না। ওরা আমার কাছে বলে এদের চিনিস, তুই এদের নামে মামলা দিছিস? আমি বলছি হ্যাঁ আমি এদের চিনি, আমি দেখছি, ওরা সেদিন পাশে ছিল, পুলিশ ছিল, আওয়ামী লীগের পেটুয়া বাহিনী ছিল, আমি বহু মানুষকে চিনি ভাই, তাদের ছবি পর্যন্ত আমি ডাটা ছবি, আমি সমস্ত ছবি পুলিশ প্রশাসনকে দিয়ে দিচ্ছি। বরঞ্চ উল্টে ছবি টবি নিয়ে দিয়ে মামলা এভিডেভিট করে দিয়ে আমার সাইন নিয়ে, আমার MIS কার্ডে ছবি নাই, স্বাস্থ্য কার্ডে ছবি নাই, থানায় যা দেখি আমার ছবি। আমি যদি এভিডেভিট করতাম, আমার বাড়িঘর দেখেন, বাড়িঘরটা দেখো, আমার ঘর, তুমি দেখো তো ভাই ভিডিও করি, আমার বাড়িঘরটা দেখো, আমার ঘরটা কী আছে আমার ঘরে। আমার কাছে প্রচুর পরিমাণে আমার সম্পত্তি বেঁচেছিল, আমাকে লোভ দেখাই দিয়েছিল, তো আমি ওদের লোভে মানি নাই। এক ভাগে ভাগ করছে ওরা, এটা হলো অরিজিনাল তথ্য ভাই আমার কাছে। এদের নামে আপনি মামলা দিয়েছেন না? হ্যাঁ, সব কটাকে আমি বেশিরভাগে চিনি ভাই। হ্যাঁ, কয়েক 2-1টা আছে। হ্যাঁ, পৃষ্ঠ উঠান তো দেখি, পরেগুলো দেখি, এই যে দেখেন, এগুলো অটোমেটিক এই যে দেখেন, এই যে দেখো, এদের বেশিরভাগ আমি চিনি ভাই, এদের ছবি আমি নেটের মাধ্যমে পর্যন্ত বাড়ি করে দিয়েছিলাম। আচ্ছা,
আমি বেশিরভাগে বাড়ি করে দিছি এদের, আমি দেখছো। তারপর এরা না, হ্যাঁ এই যে আচ্ছা ঠিক আছে। এখানে এই যে পরবর্তীতে লাস্ট আছে। আচ্ছা মোট মোট হচ্ছে 65 জন না? হ্যাঁ 65। যদি আওয়ামী লীগ সরকার আবার ফিরে আসে, আওয়ামী লীগ আসে, আপনি কি আবার যুদ্ধ করবেন? ভাই আমি আমার জীবনটা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। আমি সেদিন দেখেছি যে 19/7/2024, আমি তো ভাবি নাই যে আমি বাঁচি থাকবো, আমি তো বাঁচি থাকবো, এটা তো আমি ভাবি নাই ভাই। আচ্ছা আমি তো ভাবি নাই যে আমার চোখটা যাবে। হ্যাঁ, ওরা উল্টে আমি গুলি খেলাম, আমার নামে মামলা দিয়ে কয় আমি বলে টেরোরিস্ট। আমি বলছিলাম মুসলিম ইজ নট টেরোরিস্ট অ্যান্ড ইসলাম ইজ নট সাপোর্ট টেরোরিজম। একজন মুসলমান কখনো সন্ত্রাসী করে না, আর ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না। এখন আওয়ামী লীগ আসবে না আসবে ওটা আমি ভাবি না ভাই। আমার আল্লাহ তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যু সারণ করতে হবে। আমার আল্লাহ যদি আমার উষ্ঠে খায় মারা যায়, ও আল্লাহ যদি লেগে থাকে ওইটাই হবে। আর আল্লাহ যদি বলে আমি পিস পিস করি আমাকে মারি ফেলাবে, আমার জিব্বাটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল। আল্লাহ আমার রিজিক রাখছে, আল্লাহ আমার হায়াত লাগছে, আল্লাহ আমার মউত রাখছে, আমার আল্লাহ আমার যেভাবে মৃত্যু লাগবে ওইভাবে মৃত্যু হবে। আওয়ামী লীগের ভয় করি ভাই লাভ আছে? আওয়ামী লীগ আবার যদি যুদ্ধ আসে আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনি কি যুদ্ধ আবার যাবেন? অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যুদ্ধে যাবো। কেন যাবো না? ও আমার চোখ খাইছে, 1400 লোককে মারছে, 31,000 লোককে আহত করছে, আমি আবার যাবো। এই জীবনটা যদি 100 কেজি আরও 100 যদি দেওয়া লাগে আমি দেবো। আমার চোখ দিয়ে না দেখে আমার জিব্বেটা বলবে, জিব্বেটা বলবে মুসলিম ইজ নট টেরোরিস্ট অ্যান্ড ইসলাম ইজ নট সাপোর্ট টেরোরিজম। আমাদের মতো দুই যোদ্ধাদেরকে বলে আমরা বলে টেরোরিস্ট। আচ্ছা আচ্ছা। আর আমি আপনাকে শুধু দুইটা কথা বলবো, একটা হচ্ছে কোথাও আন্দাজে সাইন দিবেন না, যদি কেউ সাইন দিতে বলে আগে এটা পড়বেন কি বলছে। না পড়তে পারলে ভাইকে পড়াবেন, ভাই না পারলে বোন পড়াবে, বোন না পারলে আশেপাশে কেউ শিক্ষিত মানুষ থাকে তার কাছে পড়াবেন। আর কেউ এফিডেভিট করলাম হয়, আমি করলাম না ভাই, করবো না তো। আমি যদি এফিডেভিট করতাম, আমার বাড়িঘর, আমার বাড়ি পাকা করে দিতে চাইছিল ভাই, আমার গাড়ি কিনে দিতে চাইছিল। আমি বলছি যে না, আমার যদি জীবনও যায়, আমি যাদের নামে মামলা করে দিছি এদের উপযুক্ত একটা বিচার হবে, জজ আছে, মামলার তদন্ত হবে। যাদের আমি চিনি ওরা বলে তুই এদের চিনিস না, এদের জানিস, দলীয় নেতা আমি নাম না বলি ভাই, আমি কোনো দলের কথা বলি না। ওরা আমার কাছে বলে এদের চিনিস, তুই এদের নামে মামলা দিছিস? আমি বলছি হ্যাঁ আমি এদের চিনি, আমি দেখছি। ওরা সেদিন পাশে ছিল, পুলিশ ছিল, আওয়ামী লীগের পেটুয়া বাহিনী ছিল, আমি বহু মানুষকে চিনি ভাই। তাদের ছবি পর্যন্ত আমি ডাটা ছবি, আমি সমস্ত ছবি পুলিশ প্রশাসনকে দিয়ে দিচ্ছি। বরঞ্চ উল্টে ছবি টবি নিয়ে দিয়ে মামলা এফিডেভিট করে দিয়ে আমার সাইন নিয়ে, আমার এমআইএস কার্ডে ছবি নাই, স্বাস্থ্য কার্ডে ছবি নাই, থানায় যা দেখি আমার ছবি। আমি যদি এফিডেভিট করতাম, আমার বাড়িঘর দেখেন, বাড়িঘরটা দেখো, আমার ঘর, তুমি দেখো তো ভাই ভিডিও করি, আমার বাড়িঘরটা দেখো, আমার ঘরটা কি আছে আমার ঘরে। আমার কাছে প্রচুর পরিমাণে আমার সম্পত্তি বেঁচেছিল, আমাকে লোভ দেখাই দিয়েছিল, তো আমি ওদের লোভে মানি নাই।